মায়ঙের সেই ওঝা মৃত্যুর আগে শেষ কথা বলেছিল, তুমি যদি এই বিদ্যা নিয়ে গেছ তাহলে এই বিদ্যা তোমাকেও নিয়ে যাবে। আর ভারতের এক প্রত্যন্ত গ্রামে প্রতি অমাবস্যার রাতে একটি করে 7 থেকে 10 বছরের শিশু হারিয়ে যেত। তাদের কেউ কখনো ফেরেনি, কিন্তু একটি মা সেই রাতে তার সন্তানের পেছনে গিয়ে যা দেখেছিলেন তা দেখার পরে তার আর কথা বলার ক্ষমতা রইল না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 155তে আপনাদের স্বাগতম। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত মানেই আধার, আধার মানেই অজানার হাতছানি, আর অজানা মানেই অশরীরী। রাত 9টা হলেই এই পৃথিবীর আলো একটু নিভু নিভু হয়ে আসে, আর সেই আলোর ফাঁকে ফাঁকে অন্য এক জগৎ উকি দেয়। আজকের এই এপিসোডেও আমরা সেই জগতের দরজা একটু ফাঁক করব, কিন্তু সেই ফাঁকে যা উকি দেবে তা দেখার সাহস আপনার আছে তো? আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা, যার একটি মায়ং গ্রামের সেই পুরনো কালো জাদুর সাথে সংযুক্ত। আমাদের 127 নম্বর এপিসোডে আপনারা শুনেছিলেন মায়ং গ্রামের প্রথম ঘটনা, যেখানে দীপালি বড়ার পরিবারে মৃত দাদুর ছায়া এসে দরজায় কড়া নেড়েছিল। কলা গাছের নিচে মাটির পাত্রে বান পাওয়া গিয়েছিল। সেই ঘটনার পরেও মায়ঙের কালো জাদুর দরজা বন্ধ হয়নি। আজকে সেই একই গ্রামের আরেকটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, মায়ং গ্রামের কালো জাদু পর্ব 2। আর দ্বিতীয় ঘটনা ভারতের এক প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে প্রতি অমাবস্যার রাতে একটি করে 7 থেকে 10 বছরের শিশু হারিয়ে যেত। আর পরে জানা গেল এক তান্ত্রিক এক ভয়ঙ্কর দেবতার পূজায় শিশুদের বলি দিচ্ছিল। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, মায়ং গ্রামের কালো জাদু পর্ব 3 চাই, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 155-র প্রথম ঘটনা, মায়ং গ্রামের কালো জাদু পর্ব 2। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আরিন্দাম হাজরিকা। আরিন্দাম আসামের নাগাঁও জেলার বাসিন্দা, বয়স 37। পেশায় তিনি একটি সরকারি স্কুলের শিক্ষক। মানুষটি বলতে গেলে সারা জীবন বিজ্ঞানে বিশ্বাস করে আসা মানুষ। ভূত প্রেত কালো জাদুকে তিনি কখনো পাত্তা দিতেন না। কিন্তু 2024 সালে তার নিজের পরিবারের সাথে যা ঘটেছে তারপরে তিনি বলেছেন, আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না কি দেখেছিলাম, কিন্তু যা দেখেছিলাম তা আমার সারা জীবনের বিশ্বাসকে একটা ঝাঁকুনি দিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আরিন্দমকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি আরিন্দামের ভাষায় বলছি, তিনি যেভাবে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম অরিন্দাম হাজরিকা, আমি নাগাঁও থেকে বলছি। যা বলবো তা আমার নিজের দেখা, নিজের শোনা, নিজের অনুভব করা। কোনো একটা জায়গায়ও বাড়িয়ে বলছি না, বরং কিছুটা কমিয়ে বলছি, কারণ কিছু বিষয় বলতে গেলে মানুষ হয়তো পাগল ভাববে। আমার বাবার ছোট ভাই, আমার জ্যাঠা বলবো, তার নাম হেমেন হাজরিকা। বয়স তখন 55। মায়ং গ্রামের কাছে একটি ছোট জমির টুকরো তার ছিল, পুরনো পারিবারিক সম্পত্তি, মায়ং আর নাগাঁওয়ের মাঝামাঝি একটা জায়গায়। সেই জমি নিয়ে একটা দীর্ঘদিনের বিরোধ চলছিল আমাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে। সেই আত্মীয়ের নাম ধ্রুবনাথ। ধ্রুবনাথ সম্পর্কে আমাদের পরিবারের একটা কথা ছিল, লোকটা অদ্ভুত। মায়ং গ্রামে বছরের পর বছর কাটিয়েছে, সেখানকার কিছু পুরনো মানুষের সাথে ওঠা বসা। মায়ংয়ের যে বিদ্যার কথা মানুষ জানে, সেই বিদ্যার কিছুটা সে নিজেও শিখেছে বলে গুজব ছিল, কিন্তু আমি তখন এসব বিশ্বাস করতাম না। আমার কাছে মায়ংয়ের বিদ্যা ছিল পুরনো লোক কথা, কুসংস্কার। জমির মামলা আদালতে চলছিল। জ্যাঠার পক্ষে রায় হওয়ার সম্ভাবনা বেশি ছিল, কারণ কাগজপত্র আমাদের পক্ষে। ধ্রুবনাথ এটা জানত, আর সেই মামলার শুনানির ঠিক 3 সপ্তাহ আগে থেকে জ্যাঠার পরিবারে একের পর এক অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথম ঘটনাটা ঘটল জ্যাঠার একমাত্র ছেলে বিষ্ণু নিয়ে। বিষ্ণুর বয়স তখন 20, গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুস্থ সবল ছেলে, পড়ালেখায় ভালো, খেলাধুলায় আগ্রহী, কোনো অসুখ বিসুখ নেই।
কিন্তু একদিন রাতে বিষ্ণু গৌহাটি থেকে বাড়ি ফোন করল। তার গলা শুনেই বুঝলেন জ্যাঠিমা কিছু হয়েছে। বিষ্ণু বলল, মা, আমার সাথে অদ্ভুত একটা জিনিস হচ্ছে। কি হচ্ছে? রাতে যখন ঘুমোতে যাই তখন মনে হয় ঘরে কেউ আছে, আমার পেছনে দাঁড়িয়ে, কিন্তু ঘুরে দেখলে কেউ নেই। জ্যাঠিমা প্রথমে বললেন পড়ার চাপ, ক্লান্তি, কিন্তু পরের দিনও ফোন এলো। এবার বিষ্ণু বলল, মা, আমি আয়নায় নিজের চেহারা দেখছি, কিন্তু আয়নায় পেছনে একটা ছায়া দেখছি। ছায়াটা আমার নয়, আমি একা, কিন্তু ছায়া দুটো। জ্যাঠিমা জ্যাঠাকে বললেন। জ্যাঠা প্রথমে হাসলেন, বললেন ছেলে ভয় পেয়েছে, হোস্টেলে একা থাকে, মাঝে মাঝে এরকম হয়। তৃতীয় রাতে বিষ্ণু ফোন করল না, সরাসরি গাড়ি করে বাড়ি চলে এলো। জ্যাঠিমা দরজা খুলে দেখলেন বিষ্ণুর মুখ সাদা হয়ে গেছে, চোখ লাল। সে বলল, মা, আমি আর হোস্টেলে থাকবো না। কি হয়েছে জিজ্ঞেস করতেই বিষ্ণু বলল, সেদিন রাতে সে ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎ টের পেল কেউ তার গলায় হাত দিয়েছে। চাপ দিচ্ছে না, কিন্তু হাত রেখেছে, যেন দখল করছে। সে ঘুম থেকে উঠে দেখে কেউ নেই, কিন্তু তার গলায় হালকা লাল দাগ, 5 আঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। জ্যাঠিমা ছেলের গলা দেখলেন, দাগ আছে। তারপর থেকে জ্যাঠার পরিবারে আমিও মাঝে মাঝে যেতাম। তৃতীয় সপ্তাহে একদিন সন্ধ্যায় আমি জ্যাঠার বাড়িতে ছিলাম। জ্যাঠিমা রান্নাঘরে, বিষ্ণু উঠানে, জ্যাঠা বাইরে গেছেন। আমি ঘরে বসে একটা বই পড়ছিলাম। তখনই ঘটল, ঘরের মাঝখানে একটা হ্যারিকেন জ্বলছিল। আমি চেয়ারে বসে পড়ছি। হঠাৎ হ্যারিকেনের আলো একটু কমে এলো। তেল ফুরিয়ে যাচ্ছে বলে ভাবলাম। তারপরেই ঘরের তাপমাত্রা হঠাৎ নেমে গেল। ফেব্রুয়ারি মাস, এমনিতেই ঠান্ডা আছে, কিন্তু এই ঠান্ডাটা আলাদা, ভেতর থেকে আসছে যেন। আমি বই রেখে সরাসরি তাকালাম ঘরের কোণের দিকে। ঘরের ডান কোণে মেঝে থেকে ছাদ পর্যন্ত একটা ছায়া দাঁড়িয়ে। ছায়া মানে সেরকম নয় যে দেওয়ালে ছায়া পড়েছে, মানে একটা অবয়ব, মানুষের মতো আকৃতি, কিন্তু মানুষের চেয়ে লম্বা, আর তার কোনো চেহারা নেই, মুখের জায়গাটা শুধু কালো। আমি বিজ্ঞানের মানুষ, আমার প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল যুক্তি খোঁজা, কিন্তু সেই মুহূর্তে আমার শরীর সেই অবয়বটা দেখে যা করল সেটা হলো চেয়ার থেকে সরে যাওয়া। আমি উঠে দাঁড়ালাম, পেছনে সরলাম। অবয়বটা নড়ল না, কিন্তু ঘরের তাপমাত্রা আরও কমল। আমার শ্বাস সামনে বেরিয়ে কুয়াশা হয়ে গেল। আমি চিৎকার করতে পারলাম না, গলায় কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি পেছনে হাঁটতে হাঁটতে দরজার কাছে গেলাম, দরজা খুললাম, বাইরে গেলাম। বাইরে গিয়ে দাঁড়াতেই বিষ্ণু আমার মুখের দিকে তাকালো, বলল, মামা, কি হয়েছে? আপনার মুখ এরকম কেন? আমি বললাম, ঘরে কিছু দেখলাম। বিষ্ণু বলল, আমিও দেখেছিলাম, কিন্তু বলিনি, ভেবেছিলাম কেউ বিশ্বাস করবে না। কবে দেখেছিলে? 2 দিন আগে, একই জায়গায়। আমরা দুজন বাইরে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না জ্যাঠিমা রান্নাঘর থেকে বেরোলেন। সেদিন রাতে জ্যাঠা বাড়ি ফিরলে আমি তাকে পুরো ঘটনা বললাম। জ্যাঠা শুনলেন। এবারে তিনি হাসলেন না, তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, ধ্রুবনাথ। তুমি মনে করছো ধ্রুবনাথ এটা করেছে? জ্যাঠা বললেন, সে মায়ঙ্গের বিদ্যা শিখেছে, আর মামলা হারলে সে সব হারাবে। অন্তত একটা চেষ্টা সে করবেই। সেই রাতে জ্যাঠা একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে তিনি মায়ং যাবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই রাতে আর একটা ঘটনা ঘটল। এটা ঘটল জ্যাঠার সাথে। রাত তখন 12:30টার কাছাকাছি। জ্যাঠিমা ঘুমিয়ে পড়েছেন। জ্যাঠা শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না। শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবছেন। তখন ঘরের জানালায় একটা শব্দ হলো, টুকটুক। জ্যাঠা উঠে বসলেন। জানালাটা বন্ধ, পর্দা টানা। আবার টুকটুক। জ্যাঠা পর্দা সরালেন। জানালার কাঁচের ওপাশে একটা মুখ যেটা জ্যাঠা চিনতেন। সেই মুখ তার ছোটবেলার এক বন্ধুর, যে মানুষটি 10 বছর আগে মারা গেছে। জ্যাঠা পরে বলেছিলেন, অরিন্দম, সেই মুখ ঠিক কমলদার মতোই ছিল, কিন্তু কমলদার মুখে কোনোদিন এই হাসি ছিল না। মুখটা হাসছিল, কিন্তু সে হাসি দেখে ভালো লাগেনি, ভয় লেগেছে। জ্যাঠা জানালা থেকে সরে এলেন। জ্যাঠিমাকে জাগালেন না, সারা রাত বসে কাটালেন। পরদিন সকালে জ্যাঠা আমাকে নিয়ে মায়ং রওনা হলেন। মায়ং গ্রামে আমরা পৌঁছালাম বেলা 12টার কাছাকাছি। জ্যাঠা জানতেন কার কাছে যেতে হবে।
গ্রামের পুরনো মানুষদের জিজ্ঞেস করে আমরা পৌঁছালাম মনোহর বরার বাড়িতে। মনোহর বরা, বয়স ৭৫। চেহারায় তেমন কিছু নেই বিশেষ, রোগা, খাটো, ধুতি আর কামিজ পরা বৃদ্ধ। কিন্তু তার চোখ দেখলে বোঝা যায় এই মানুষ সাধারণ নন। চোখের ভেতরে একটা গভীরতা আছে যা বলা কঠিন, কিন্তু দেখলে অনুভব হয়। মনোহর বরা আমাদের দেখে উঠোনের মাচায় বসতে বললেন, চা আনলেন নিজে। জ্যাঠা সব বললেন, বিষ্ণুর হোস্টেলের ঘটনা, গলায় দাগের কথা, আমার দেখা ছায়ার কথা, জ্যাঠার জানালায় মৃত বন্ধুর মুখের কথা। মনোহর বরা সব শুনলেন, চায়ের কাপ নামিয়ে রাখলেন, একটু চুপ থাকলেন। তারপর বললেন, ধ্রুবনাথকে চেনেন? জ্যাঠা চমকে গেলেন, আপনি জানলেন কিভাবে? মনোহর বরা বললেন, আপনি বলার আগেই জানলাম কিভাবে সেটা জিজ্ঞেস করবেন না, শুধু বলুন ধ্রুবনাথের সাথে কোনো বিরোধ আছে। জ্যাঠা জমির বিরোধের কথা বললেন। মনোহর বরা মাথা নাড়লেন। ধ্রুবনাথ মায়ঙ্গের বিদ্যা শিখেছে, তবে পুরোটা শেখেনি। যে বিদ্যা সে ব্যবহার করেছে সেটা মৃতের ছায়া ডাকার বিদ্যা। কিন্তু এই বিদ্যার একটা বিপদ আছে। যে মৃত ছায়া ডেকেছ সে একবার পথ চিনে গেলে তাকে আর সহজে ফেরানো যায় না। ধ্রুবনাথ যদি ঠিকমতো সেই ছায়াকে ফেরানোর বিদ্যা জানত তাহলে আর সমস্যা ছিল না, কিন্তু সে জানে না। তার মানে হলো সেই ছায়া আপনার পরিবারকে কষ্ট দিচ্ছে ঠিকই, কিন্তু একই সাথে ধ্রুবনাথ নিজেও বিপদে পড়েছে। সে যে ছায়া ডেকেছে সেই ছায়া এখন তার কাছেও যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? মনোহর বরা উঠলেন, ঘরে গেলেন। কিছুক্ষণ পরে ফিরলেন, হাতে একটা ছোট কাপড়ের পুটলি। বললেন, এটা আপনার বাড়িতে নিয়ে যান, ঘরের চৌকাঠের ওপরে বাঁধবেন, প্রধান দরজার। এটা সেই ছায়াকে ঘরে আসতে দেবে না। তারপর আরেকটা কথা বললেন মনোহর বরা, এই কথাটা আমার এখনো মনে আছে। বললেন, ধ্রুবনাথের জন্য আমি দুশ্চিন্তা করি। সে অসম্পূর্ণ বিদ্যা নিয়ে খেলতে গেছে। মায়ঙ্গের বিদ্যা মায়ঙ্গের নিজস্ব নিয়মে চলে। অসম্পূর্ণভাবে যে এটা ব্যবহার করে সে বিদ্যার কাছে জবাবদিহি করতে বাধ্য, আর সেই জবাবদিহির ফলাফল ভালো হয় না। মানে তার কিছু হবে? মনোহর বরা বললেন, বলছি না হবে, বলছি যে বিদ্যা নিয়ে সে খেলেছে সে বিদ্যা তাকে একা ছেড়ে দেবে না। আমরা বাড়ি ফিরলাম। মনোহর বরার দেওয়া পুটলি চৌকাঠে বাঁধলাম। সেই রাতে বাড়িতে কিছু হলো না, পরের রাতেও না। তৃতীয় রাতে বিষ্ণু বলল, মামা, অনেক দিন পরে ভালো ঘুমালাম। জ্যাঠিমার মুখে একটু আশার রেখা দেখা গেল, কিন্তু আমার মনে তখনও মনোহর বরার সেই শেষ কথাটা ঘুরছিল। ধ্রুবনাথ অসম্পূর্ণ বিদ্যা নিয়ে খেলেছে, সে বিদ্যা তাকে একা ছেড়ে দেবে না। এর প্রমাণ পাওয়া গেল মাত্র 7 দিনের মধ্যে। মামলার শুনানির 2 দিন আগে খবর এলো ধ্রুবনাথ হাসপাতালে ভর্তি। আমরা জানলাম পাশের গ্রামের মানুষদের কাছ থেকে। বলল, ধ্রুবনাথ রাতে হঠাৎ করে চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে গেছে। পরিবারের লোকজন দৌড়ে গিয়ে দেখে সে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কাউকে উদ্দেশ্য করে কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। সে বলছে, যাও, আমি তোমাকে ডাকিনি, আমি তোমাকে চিনি না, চলে যাও। কাকে বলছে জিজ্ঞেস করলে সে বলল, ওই মানুষটাকে, ওই যে দাঁড়িয়ে আছে। কিন্তু সেখানে কেউ ছিল না। হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তাররা বললেন হ্যালুসিনেশন। মনোরোগের চিকিৎসা শুরু হলো। মামলার শুনানিতে ধ্রুবনাথ যেতে পারল না। জ্যাঠার পক্ষে রায় হলো। আমি কিছুদিন পরে আবার মায়ং গেলাম। মনোহর বরাকে বললাম ধ্রুবনাথের কথা। তিনি শুনলেন, বললেন, এরকমই হওয়ার কথা ছিল। কেন? মনোহর বরা বললেন, কারণ মায়ংয়ের বিদ্যে শুধু বিদ্যে নয়, এটা একটা চুক্তি। যে মৃত ছায়া ডাকে সে একটা চুক্তি করে, আমি তোমাকে ডেকেছি, তুমি কাজ করবে, আমি তোমাকে ফেরত পাঠাবো। ধ্রুবনাথ ডেকেছে কিন্তু ফেরত পাঠাতে পারেনি, তাই সেই ছায়া ফেরত পাঠানোর দাবি করতে শুরু করেছে, সরাসরি তাকে অনুসরণ করে। ধ্রুবনাথ কি সুস্থ হবে? মনোহর বরা বললেন, চুক্তি যদি পূরণ করতে পারে হবে, কিন্তু সে তো জানেও না সে কি চুক্তি করেছে। সে বিদ্যে শিখেছে অর্ধেক, চুক্তির ভাষা জানে না। তাহলে? মনোহর বরা চুপ করে থাকলেন। তারপর বললেন, তাহলে সেই ছায়া যতদিন পারে তার পেছনে থাকবে, আর একদিন না একদিন
সে নিজেই ছায়া হয়ে যাবে। কথাটা বলার সময় মনোহর বরার গলায় কোনো ভয় ছিল না, কোনো দুঃখও ছিল না, শুধু একটা শান্ত নিশ্চয়তা ছিল, যেন তিনি জানেন এই নিয়মটা অনেক পুরনো, অনেক গভীর। সেই রাতে ফিরে আসার পথে আমি গাড়িতে বসে ভাবছিলাম, আমি বিজ্ঞানের মানুষ, আমি যুক্তিতে বিশ্বাস করি, কিন্তু সেই ঘরের কোণে যা দেখেছিলাম, সেই ছায়া, তার কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা আমার কাছে নেই। এখন ধ্রুবনাথ হাসপাতালে, ডাক্তাররা চিকিৎসা করছেন, মনোরোগ বিশেষজ্ঞ আছেন, কিন্তু সে কি কখনো সুস্থ হবে? মনোহর বরার কথা মনে পড়ে, যে বিদ্যে নিয়ে সে খেলেছে, সেই বিদ্যে তাকে একা ছেড়ে দেবে না। আজ আপনাদের কাছে একটাই অনুরোধ, মায়ং গ্রামের কালো জাদু বাস্তব কিনা সেই বিচার আপনাদের হাতে, কিন্তু এটুকু বলতে পারি, এমন কিছু জিনিস আছে যা বোঝার চেষ্টা না করাই ভালো, আর এমন কিছু বিদ্যে আছে যা অর্ধেক শেখা মানে পুরোটা না শেখার চেয়েও বিপজ্জনক। অরিন্দমের ভাষায় শেষ কথা ছিল, ভাই, আমি শিক্ষক মানুষ, সারা জীবন ছাত্রদের বলেছি, যা জানো না তা জানতে চাও, কিন্তু মায়ং গেলে সেই কথাটা একটু বদলাতে ইচ্ছে করে। যা জানো না তা জানতে চাওয়ার আগে একটু ভাবো, সেই জানার ফল কি হতে পারে। মায়ং গ্রামের কালো জাদুর এই ঘটনা আজকের পর্ব 2। এই ঘটনা শুনে যদি আপনারা মায়ং গ্রামের কালো জাদু পর্ব 3 শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন, মায়ং পর্ব 3 চাই। আপনাদের চাহিদা থাকলে পরবর্তী কোনো এপিসোডে সেই ঘটনা নিয়ে আসব, ইনশাআল্লাহ। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব এমন এক জায়গায়, যেখানে প্রতি অমাবস্যার রাতে একটি করে 7 থেকে 10 বছরের শিশু হারিয়ে যেত। গ্রামের মানুষ ভাবত জঙ্গলে হারিয়ে গেছে, নদীতে ডুবে গেছে, কিন্তু সত্যি কথা যখন বেরিয়ে এলো, তখন পুরো গ্রাম থরথর করে কেঁপে উঠেছিল। দ্বিতীয় ঘটনা, যে তান্ত্রিক দেবতার মুখে রক্ত দিয়েছিল। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শম্পা রাউত। শম্পা ছত্তিশগড়ের সীমান্তবর্তী ওড়িশার সুন্দরগড় জেলার কাছাকাছি একটি ছোট গ্রামের বাসিন্দা। ঠিক কোন গ্রাম তা তিনি বলতে চাননি, কারণ গ্রামের মানুষেরা এখনও সেই নাম নিতে চায় না। শম্পার বয়স তখন 22 বছর, এখন 26। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ঘটনাটি ঘটেছিল 2022 সালে। শম্পা বলেছেন, ভাই, আমি ওই গ্রামে ছিলাম, আমি নিজে অনেকটা দেখেছি, পুরো সত্যি বলছি, কারণ এই সত্যিটা মানুষের জানা দরকার। অসংখ্য ধন্যবাদ শম্পাকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি শম্পার ভাষায় বলছি, তিনি যেভাবে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম শম্পা রাউত। আমি যে গ্রামের কথা বলবো সেই গ্রামটার নাম বলবো না, শুধু এটুকু বলবো, ওড়িশার উত্তর পশ্চিম কোণে জঙ্গলের ভেতরে একটা ছোট্ট গ্রাম। চারদিকে শাল আর পিয়াল গাছের জঙ্গল, একটা ছোট্ট নদী পাশ দিয়ে বয়ে গেছে। গ্রামে প্রায় 50টা পরিবার, বেশিরভাগ মানুষ ক্ষেত মজুর, কেউ কেউ বনের মধু সংগ্রহ করে জীবিকা চালায়। আমি সেই গ্রামে গিয়েছিলাম একটি এনজিওর হয়ে। শিশুদের শিক্ষা নিয়ে কাজ ছিল। কয়েক মাস থাকার কথা ছিল, শেষ পর্যন্ত থাকলাম প্রায় 1 বছর। সেই 1 বছরে যা দেখলাম তা আমি কোনোদিন ভুলব না। গ্রামে পৌঁছনোর প্রথম মাসটা স্বাভাবিক ছিল। গ্রামের মানুষ ভালো, সহজ সরল, শিশুরা স্কুলে আসছে, পড়ছে, আমার কাজ ভালোই এগোচ্ছিল। কিন্তু দ্বিতীয় মাসে প্রথম ঘটনাটা ঘটল। অমাবস্যার রাত। গ্রামে আমি একা থাকতাম একটা ছোট্ট ঘরে। গ্রাম পঞ্চায়েতের একটা ঘর আমাকে দেওয়া হয়েছিল। সেই রাতে ঘুম আসছিল না। বাইরে পুরো অন্ধকার, কোনো আলো নেই। গ্রামে বিদ্যুৎ ছিল, কিন্তু রাত 11টার পরে কাটা যেত। মাঝরাতের দিকে বাইরে কান্নার শব্দ শুনলাম। একটা মহিলার কান্না, তীক্ষ্ণ, গলা ফাটানো কান্না, যেভাবে মানুষ অনেক বড় কোনো দুঃখে কাঁদে।
আমি উঠলাম, জানালার কাঁচ সরিয়ে দেখলাম। দূরে গ্রামের আরেকটু ভেতরে কয়েকটা টর্চের আলো, কয়েকজন মানুষ দৌড়াচ্ছে, আর সেই কান্নার শব্দ। আমি কাছে গিয়ে দেখলাম একজন মহিলা মাটিতে বসে পড়েছেন, চারদিকে আরও কয়েকজন। মহিলার কোলে কেউ নেই, তিনি খালি হাতে কাঁদছেন। পাশের একজনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে বলল, ছেলেটা নেই, রাতে ঘুমোতে গিয়েছিল, এখন বিছানায় নেই। কার ছেলে? মায়ার ছেলে, বিনোদ, 8 বছর বয়স। গ্রামের সবাই বেরিয়ে পড়েছে। আশেপাশে খোঁজা হলো, জঙ্গলের দিকে কেউ গেল, নদীর পাড়ে গেল, বিনোদ পাওয়া গেল না। 3 দিন খোঁজার পর পুলিশ এলো, পুলিশ আরও খুঁজল, পাওয়া গেল না। গ্রামের মানুষ বলল, জঙ্গলে হারিয়ে গেছে, বন্য জন্তু নিয়ে গেছে হয়তো। ঘটনাটা যন্ত্রণাদায়ক, কিন্তু এই জঙ্গলের গ্রামে এরকম মাঝে মাঝে হয়। আমিও সেটাই মনে করলাম। কিন্তু পরের মাসে আবার অমাবস্যার রাতে আরেকটি শিশু হারিয়ে গেল। এবার মেয়ে, 9 বছর, নাম সুমিত্রা। এই মেয়েটাও রাতে ঘুমোতে গিয়ে ভোরবেলা নেই। গ্রামে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। 2 জন শিশু 2 অমাবস্যায় হারিয়ে গেছে, এটা কাকতালীয় হতে পারে না। পুলিশ আবার এলো, খুঁজল, পেল না। 3য় মাসে আমি সতর্ক ছিলাম। অমাবস্যার তারিখ আমি মনে রেখেছিলাম। সেই রাতে আমি ঘুমাইনি। রাত 12টার পরে আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম। দেখলাম গ্রামের একদম শেষ প্রান্তে জঙ্গলের কিনারায় একটা টর্চের আলো, কেউ হাঁটছে জঙ্গলের দিকে। আমি জানালা খুলে ভালো করে তাকালাম। আলোটা একজন মানুষের হাতের, একজন পুরুষ, আর তার পেছনে পেছনে হাঁটছে একটা ছোট মানুষের অবয়ব, একটা শিশু। সেই শিশু কি নিজে নিজে হাঁটছে, নাকি সেই ঘুমের মধ্যে হাঁটছে? আমি দরজা খুলে বেরোলাম, দৌড়ে গেলাম। কিন্তু যখন জঙ্গলের কিনারায় পৌঁছালাম, তখন আলো আর নেই। আমি থামলাম। জঙ্গলের ভেতরে অন্ধকার, রাতের শব্দ, পোকার ডাক, পাতার শব্দ। আমি ফিরে এলাম। পরদিন সকালে গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে গেলাম। বললাম কি দেখেছি। তিনি শুনলেন, তারপর বললেন, দিদি, আপনি কাউকে বলবেন না এটা। আমি অবাক হলাম, কেন? যদি কোনো মানুষ শিশুদের নিয়ে যাচ্ছে? জানি, কিন্তু এই গ্রামে একটা বিষয় আছে, সেই বিষয়ে কথা বলতে গেলে বিপদ হয়। কোন বিষয়? প্রধান অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই গ্রামে একজন মানুষ আছে, তার নাম নেবরাজ। সে তান্ত্রিক। বছরের পর বছর ধরে সেই গ্রামে আছে, কেউ তাকে বিরোধ করে না, কারণ সে ক্ষমতাশালী। কি ধরনের ক্ষমতা? মানুষকে ক্ষতি করার ক্ষমতা। এই গ্রামে আগে যারা তার বিরুদ্ধে কথা বলেছে, তাদের পরিবারে বিপদ এসছে, তাই কেউ মুখ খোলে না। কিন্তু শিশুরা হারিয়ে যাচ্ছে। প্রধান নিচু গলায় বললেন, নেবরাজ এক দেবতার উপাসনা করে, সেই দেবতাকে তুষ্ট রাখতে হয়, আর সেই তুষ্টির জন্য। তিনি থামলেন। আমার গলা শুকিয়ে গেল। শিশু? প্রধান কোনো কথা বললেন না, শুধু চোখ নামিয়ে রাখলেন। আমি বুঝলাম, বিনোদ, সুমিত্রা, এই শিশুরা হারায়নি, এই শিশুদের নিয়ে যাওয়া হয়েছে। সেই মুহূর্তে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, রাগে, ভয়ে, আতঙ্কে। আমি বললাম, পুলিশে জানাতে হবে। প্রধান বললেন, দিদি, আগেও জানানো হয়েছে, পুলিশ এসেছে, কিন্তু নেবরাজ গ্রামের বাইরে থাকে, জঙ্গলের মধ্যে। পুলিশ তাকে খুঁজে পায়নি, আর প্রমাণ নেই। আমি নিজে দেখেছি কাউকে শিশু নিয়ে জঙ্গলে যেতে, কিন্তু আপনি কি মুখ দেখেছেন? দেখিনি, অন্ধকারে পিঠ দেখেছিলাম। আমি প্রধানের ঘর থেকে বেরোলাম। পরের দিনগুলো আমার কাছে ঘুমের মতো কেটে গেল। আমি কি করব ভাবতে পারছিলাম না। একদিকে যদি পুলিশে জানাই, প্রমাণ নেই। অন্যদিকে যদি না করি, পরের অমাবস্যায় আরেকটি শিশু হারাবে। সেই সময় আমার সাথে পরিচয় হলো সরসীমালার। সরসীমালা গ্রামের বাসিন্দা, বয়স 50-এর কাছে। স্বামী মারা গেছেন, একা থাকেন গ্রামের বাইরে, একটু দূরে, ছোট একটা ঘরে। সরসীমালা আমার কাছে নিজে এলেন একদিন সন্ধ্যায়। বললেন, দিদি, তুমি কি প্রধানের সাথে কথা বলেছ নেবরাজ নিয়ে? আমি চমকালাম, কিভাবে জানলেন? এই গ্রামে কোনো কথা গোপন থাকে না। একটু থামলেন। নেবরাজের ব্যাপারটা আমি জানি। বিনোদ, সেই ছেলেটা, তার মা আমার কাছে এসেছিলেন কাঁদতে কাঁদতে। বলেছিলেন, বিনোদ হারানোর রাতে সে ঘুমের মধ্যে উঠে হাঁটছিল। আগেও এরকম হয়েছিল, আর প্রতিবারই সে হাঁটত একটাই দিকে, উত্তরের দিকে, যেখানে নেবরাজের ডেরা। নেবরাজ কি বিদ্যে ব্যবহার করে শিশুদের ডাকে? হ্যাঁ, অমাবস্যার আগে কয়েকদিন ধরে সে একটা তন্ত্র করে। সেই তন্ত্রের ফলে গ্রামের কোনো না কোনো শিশু ঘুমের মধ্যে টান অনুভব করে।
সেই টান তাকে উত্তরের দিকে নিয়ে যায়। আমার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। আর যখন পৌঁছায়, সরসীমালা কিছু বললেন না। আমি বললাম, ওরা কি বেঁচে নেই? সরসীমালা বললেন, কেউ জানে না, কিন্তু কেউ ফেরেনি। আমি ঘরে ফিরে এলাম। সেই রাতে অনেকক্ষণ বসে থাকলাম। আমি কি করব? আমি একজন এনজিও কর্মী, আমার হাতে কোনো ক্ষমতা নেই। পুলিশে জানিয়েছি, কিছু হয়নি। গ্রামের মানুষ মুখ খুলতে ভয় পায়। কিন্তু পরের অমাবস্যা মাত্র 12 দিন পরে আমি সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালে আমি জেলা সদরে গেলাম। সরাসরি এসপি সাহেবের অফিসে গিয়ে দরজায় দাঁড়ালাম। বললাম, আমাকে এক্ষুনি দেখতে হবে। এসপি সাহেব বেরিয়ে এলেন। আমি তাকে সব বললাম আমি নিজে দেখেছি। বললাম, সরসীমালা কি বলেছেন? বললাম, নেবরাজের কথা। এসপি সাহেব শুনলেন। তার মুখের ভাব বদলাল। বললেন, আপনি নিজে দেখেছেন? হ্যাঁ। একা যাবেন না ওদিকে, আমি টিম পাঠাবো। তিনি সত্যিই পাঠালেন। পরের দিন পুলিশের একটা টিম গ্রামে এলো। এবার আমিও ছিলাম, সরসীমালাও এলেন। কিন্তু জঙ্গলে নেবরাজের ডেরা খোঁজা একটা কাজের ছিল। সেটা বনের গভীরে, পথ জটিল। একজন স্থানীয় লোক গাইড হলো, কিন্তু সে বারবার পথ হারাচ্ছিল। প্রথম দিন ফিরে আসতে হলো। দ্বিতীয় দিন আবার গেলাম। এবার সরসীমালা নিজে পথ দেখালেন। তিনি বললেন, আমি একবার গিয়েছিলাম, আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন। নেবরাজের কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, তখন পথ চিনেছি। তার পেছনে পেছনে আমরা গেলাম। জঙ্গলের ভেতরে ঘন গাছের মধ্যে একটা সরু পথ। প্রায় আধ ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছালাম। একটা ছোট পরিষ্কার জায়গা জঙ্গলের মাঝে। সেখানে একটা মাটির ঘর। ঘরের সামনে একটা বেদি, পাথরের। বেদিতে তালো রং লেপা। বেদির সামনে মাটিতে কিছু চিহ্ন আঁকা। কিন্তু ঘরে নেবরাজ নেই। পুলিশ ঘরের ভেতরে ঢুকল। আমি বাইরে দাঁড়িয়ে সেই বেদির দিকে তাকিয়ে রইলাম। বেদির ওপরে একটা মূর্তি, পাথরের। মূর্তিটা কোনো চেনা দেবতার নয়। অদ্ভুত আকৃতি, অনেক হাত, মাথার ওপরে একটা করটির আকৃতি। মূর্তির পায়ের কাছে শুকনো ফুলের স্তূপ আর কিছু হাড়ের টুকরো। আমি সেই হাড়গুলোর দিকে তাকালাম। ছোট হাড়, খুব ছোট। আমার বুঝতে দেরি হলো না। পুলিশের এক কনস্টেবল বেরিয়ে এলো, মুখ সাদা। বলল, দিদি, ঘরের ভেতরে। সে আর কিছু বলতে পারল না। ঘরের ভেতরে কি ছিল তা আমি বিস্তারিত বলতে পারবো না। শুধু বলবো, পুলিশ যা পেয়েছিল তা দেখে অভিজ্ঞ পুলিশকর্মীরাও বাইরে বেরিয়ে এসেছিলেন। নেবরাজ পালিয়ে গিয়েছিল। সেদিন থেকে তার খোঁজ শুরু হলো। কিন্তু তার আগে আর একটা ঘটনা ঘটল। সরসীমালা সেই বেদির কাছে গেলেন, দাঁড়ালেন কিছুক্ষণ। তারপর পুলিশের অফিসারকে বললেন, এই বেদি ভেঙে দিতে হবে। অফিসার জিজ্ঞেস করলেন, কেন? সরসীমালা বললেন, কারণ এই বেদি আছে মানে নেবরাজ ধরা না পড়লেও এই জায়গায় ফিরে আসবে। সে দূরে গেলেও সংযোগ থাকবে। বেদি থাকলে উপাসনা চলবে। অফিসার একটু দ্বিধা করলেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে। বেদি ভাঙা হলো। সেই বেদি ভাঙার পরে একটা অদ্ভুত জিনিস হলো। বেদির নিচে মাটির ভেতরে কিছু ছিল। পুলিশ মাটি সরালো। একটা পোড়া মাটির পাত্র, ভেতরে কালো কিছু। ফরেনসিক পরে বলল, পাত্রের ভেতরের কালো পদার্থের মধ্যে মানুষের হাড় মিশ্রিত আছে। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। মায়ার ছেলে বিনোদ, সুমিত্রা, তাদের পরিবার জানল। সেই বিলাপ আমি আজও কানে শুনতে পাই। এখন নেবরাজের কথা বলি। নেবরাজ সেই রাতেই পালিয়ে গিয়েছিল, সেটা স্পষ্ট। পুলিশ খুঁজল অনেক দিন। পার্শ্ববর্তী জেলায় সতর্কতা জারি হলো। নেবরাজ ধরা পড়ল না, কিন্তু তার খোঁজ পাওয়া গেল অন্যভাবে। প্রায় 3 মাস পরে একটি জঙ্গলের মধ্যে তার মৃতদেহ পাওয়া গেল, একটি অন্য রাজ্যের সীমান্তের কাছে। পুলিশ পরীক্ষা করল। মৃত্যুর কারণ স্পষ্ট ছিল না। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, বিষের কোনো প্রমাণ নেই। কিন্তু মৃতদেহের একটা বৈশিষ্ট্য ছিল যা ডাক্তাররা ব্যাখ্যা করতে পারেননি। নেবরাজের চোখ দুটো খোলা ছিল, আর চোখের দিকে তাকালে মনে হচ্ছিল সে মৃত্যুর আগে অনেক ভয় পেয়েছিল। এমন ভয় যা বলার নয়। সরসীমালা যখন এই খবর পেলেন, তিনি কিচ্ছু বললেন না। শুধু বললেন, দেবতা কাউকে ছাড়ে না। আমি জিজ্ঞেস করলাম, কোন দেবতার কথা বলছেন? নেবরাজ যে দেবতার উপাসনা করত? সরসীমালা বললেন, না, আমি বলছি সেই দেবতার কথা যে শিশুদের রক্ষা করে।
নেবরাজ যত অন্ধকার দেবতার উপাসনা করুক, আলোর দেবতারাও থাকেন, আর শিশুরা সেই আলোর আশ্রয় থাকে। সেই আশ্রয় থেকে কাউকে নিলে সেই আলো তার বিচার করে। সেবার আরও এক অমাবস্যা কেটে গেল। গ্রামে কোনো শিশু হারায়নি, পরের মাসেও না। গ্রামের মানুষ একটু স্বস্তি পেল, কিন্তু সেই গ্রাম এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। বিনোদের মা মায়া এখনও সন্ধে হলে দরজা বন্ধ করে ভেতরে থাকেন। সুমিত্রার বাবা এখনও রাতে ঘুমাতে পারেন না। যে দুটো পরিবার সন্তান হারিয়েছে, তাদের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমি সেই গ্রাম ছেড়েছি 1 বছর পরে, কিন্তু মায়ার কান্নার শব্দ, সুমিত্রার ছোট্ট মুখটা আমার সাথে চলে এসেছে। শম্পার শেষ কথা ছিল, ভাই, মানুষ অন্ধকার ক্ষমতার লোভে অনেক কিছু করে, কিন্তু সেই অন্ধকার ক্ষমতার একটা মূল্য দিতে হয়। আর সেই মূল্য যারা দেয় তারা অনেক সময় নিজেরা জানেও না তারা কি দিচ্ছে। নেবরাজও হয়তো এক জায়গায় বিশ্বাস করত সে ঠিক করছে, কিন্তু সত্যিই কি সে জানত সে কোন অন্ধকারের সামনে নতজানু হচ্ছে? এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 155-র দুটি ঘটনা এখানেই শেষ হলো। মায়ং গ্রামের সেই অসম্পূর্ণ বিদ্যা যে শিখেছিল, সে জানত না বিদ্যার চুক্তি কি, আর সেই না জানার মূল্য সে দিয়েছে নিজের স্বাস্থ্য হারিয়ে, নিজের মনকে হারিয়ে। আর ওড়িশার সেই জঙ্গলের গ্রামে এক তান্ত্রিকের লোভ আর অন্ধকার উপাসনা যে নির্মম পরিণতি তৈরি করেছিল, সেই পরিণতি শুধু শিশুদের পরিবারই বহন করছে না, সেই অন্ধকার এখনও সেই গ্রামের বাতাসে মিশে আছে। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা মানুষের বোঝার বাইরে। সেই শক্তির সাথে খেলা করা মানে এমন একটা দরজা খোলা যার চৌকাঠে একবার দাঁড়ালে ফিরে আসা কঠিন হয়ে যায়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ রাত যতক্ষণ থাকে অশরীরী ততক্ষণ থাকে, আর রাত তো থামে না। অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা জঙ্গলের দিকে যাবেন না। অমাবস্যার রাতে দরজা বন্ধ রাখুন। আর যদি কোনো শিশু ঘুমের মধ্যে উঠে হাঁটতে শুরু করে, তাকে সাথে সাথে ধরুন, কারণ সে যেদিকে যাচ্ছে সেটা তার নিজের রাস্তা নাও হতে পারে। শুভরাত্রি।